প্রিয় ফলোয়ার্স ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। বৃহস্পতিবার মার্কেট নিয়ে কিছু কথা বলেছিলাম। বৃহস্পতিবার ভিডিওটা আপনারা যারা দেখেছেন বা শুনেছেন মনে যদি থেকে থাকে তারা খেয়াল করবেন। 3 দিন টানা 700 পয়েন্ট বাড়ার পরে আজকে রবিবারে একটু সতর্ক হওয়ার জন্য সবাইকে বলেছিলাম। এটা ব্ল্যাক সানডে জন্য কিন্তু আমি কথাগুলো বলিনি, কারণ হচ্ছে আমাদের নতুন গভর্নমেন্ট, নতুন প্রশাসন, নতুন শেয়ার বাজার আসবে, সেটার জন্য। পরে শুক্রবারে এমন কিছু ঘটনা ঘটে, এমনকি শনিবার সকাল পর্যন্ত, সেগুলো দেখার পরে চিন্তা করলাম হ্যাঁ, এটা নতুনভাবে আরেকটা আপডেট দেওয়া যেতে পারে গতকালকে। সেই জন্য আরেকটা ভিডিও আপনাদেরকে দিলাম। সেই ভিডিওর মধ্যে আজকে বাজারের পূর্ণাঙ্গ চিত্রগুলো আমি ফুটিয়ে তুলি। সেখানে মার্কেট কত পয়েন্ট পর্যন্ত বাড়বে, কোথায় গেলে রেসিস্ট্যান্স আছে, সেই রেসিস্ট্যান্স থেকে কোথায় ফেরত আসতে পারে, আদৌ বাজার ফেরত আসা উচিত কিনা বা সম্ভব কিনা, সবগুলা নিয়ে আমি গতকালকে কথা বলেছি। আর এটার মূল কারণটাই ছিল আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্লাস সালাউদ্দিন সাহেবের বাংলাদেশ ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া। আর আমরা গতকাল বিকালে হঠাৎ দেখলাম শিবলি রুবেদ সাহেবের পদত্যাগ। সবকিছু মিলিয়ে আমি আজকে বাজার ভোলাটিলিটি যাবে এরকম প্রত্যাশাই করেছিলাম, কিন্তু আমি আগ বাড়িয়ে কখনো আপনাদেরকে আর কখনো বলবো না যে কালকে মার্কেট কারেকশন হবে, সাবধান হবেন। আমি ঘুরিয়ে পিছিয়ে যা বলবো সেটা আপনারা বুঝে নেবেন। আজকে মার্কেটে আমরা কিন্তু প্রথম 5 মিনিটে বা 10 মিনিটে 267 পয়েন্ট পর্যন্ত বাজারকে বাড়তে দেখেছি। এরপরে ধীরে ধীরে মার্কেট কারেকশন হওয়া স্টার্ট করেছিল। কারেকশন বলতে প্রফিট টেকিং। সেই কারেকশন একটা পর্যায়ে মাইনাসে রূপ নিল। 267 পয়েন্ট থেকে একেবারে মাইনাস হয়ে যাওয়া, এটা আমরা মনে হয় কেউই চোখকে বিশ্বাস করাতে পারেনি। কিন্তু পরক্ষণে মার্কেট আবার ঘুরে দাঁড়ায়, কারণ হচ্ছে এখন ঘুরে দাঁড়ানো মানে 50 পয়েন্ট, পড়ে যাওয়া মানে 100 পয়েন্ট, এরকম একটা ব্যাপার। তো সেটা মোটামুটি ঘুরে গিয়ে 5900 পয়েন্টের নিচে বাজার চলে যায়, 5200-র উপর থেকে। তো 300 পয়েন্টের মতো পতন ঘটে যায়। তো সেই জায়গাটা থেকে আবার ধীরে ধীরে মার্কেটকে মোটামুটি সাপোর্ট দিয়ে উপরে উঠে আনে। তো এই পড়ে যাওয়াটার কারণটা কি, আমি একটা কথা সবসময় বলি, আপনারা অ্যানালাইসিসকে যদি বিশ্বাস করেন তাহলে একটা জিনিস দেখবেন, অ্যানালাইসিসের সাথে কোনো ফান্ডামেন্টাল নিউজ একসাথে কিন্তু মার্চ করে, এমনকি সেইভাবেই মার্কেট উঠানামা করে। যখন মার্কেট উঠতে হবে তখনও ফান্ডামেন্টাল নিউজগুলো আমরা দেখি, আবার যখন পড়তে হবে, পড়া খুব জরুরি, মার্কেট আমাদের চার্টের কারেকশনের জন্য হলেও বাজার একটু হলেও নেগেটিভ হওয়া দরকার, তখন কিন্তু একটা না একটা ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম আজকে ইসলামী ব্যাংকে খুব বাজে এমব্রেসিং একটা সিচুয়েশন ঘটেছে, মতিঝিলে। তো এটা আমাদের বাজারের উপরে খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়ে। আমরা অনেক শেয়ারকে সকালবেলায় হল্টেড হতে দেখেছিলাম। সেই হল্টেড থেকে তো দূরের কথা, সেখান থেকে শেয়ার 3% মাইনাস পর্যন্ত হয়ে গেছে। এরকম অনেক শেয়ার আমার চোখে পড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল গতকালকে আমরা যে 1600 কোটি টাকা ট্রেড দেখে আজকে উঠেছিলাম, আজকে সেখানে 2000 কোটি টাকা। এখন টাকা কোত্থেকে আসে, এখন কিভাবে মার্কেট এভাবে বাড়ে বা এভাবে পড়ে, এটা খুবই রহস্যময় একটা ব্যাপার। তো যাই হোক, আমরা দেখি মাত্র 173টা অ্যাডভান্স করেছে, 207টা ডিক্লাইন করেছে, আর 6015তে বাজারে এসছে। এটা একটা সুখের ব্যাপার যে 6000-এর উপরে মার্কেটটাতে ক্লোজ করে রেখেছে, এটা দেখতে ভালো লাগছে, এটা একটা ব্যাপার। আর আমরা যে টপ 20 গুলো দেখতে চাই, সেই টপ 20 অনুসারেও মার্কেট কিন্তু আমরা গত দিনের মতো জিপি, তারপরে রবি, এইসব শেয়ারগুলোকে হল্টেড কোনোভাবে, এত মার্কেট পতন হলো, এত কিছু হলো, এগুলাকে হল্টেড ছুটাতে পারছে না। তারপরে ব্যাট ভিসি,
এরপরে হলো ব্যাংকগুলোতে মোটামুটি মারাত্মক টাইপের আমরা ভলাটিলিটি আজকে দেখি। তবে ঢাকা ব্যাংক যেহেতু মির্জা সাহেবের ঢাকা ব্যাংক বিএনপি ঘেঁষা, যেটার কারণে হয়তো এরকম হচ্ছে। এর মধ্যে আইএফএসইউ আছে, তারপর ব্যাংক মোটামুটি অনেকগুলোই আছে। ইসলামী ব্যাংকে এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও কিন্তু ইসলামী ব্যাংক হল্টেড রেখে মার্কেট শেষ করেছে। তো ব্যাংকগুলো মোটামুটি বেশ ভালো করেছে। আর যেগুলো পতন, যেমন টেকনোড্রাক্স আর নতুনভাবে কি বলবো, মোটামুটি যেগুলো পতন সেগুলো পতন হচ্ছে। আর যেগুলা এত পয়েন্টস বাড়ার সময়ও কিন্তু খুব মানে কষ্ট করে 2-1 টাকা বেড়েছিল, সেগুলো শুধু মনে হয় যেন ইন্ডেক্সটা একটু নেগেটিভ হওয়ার জন্য অপেক্ষা করছে, একদম গড় গড়িয়ে 3% পড়ে যাচ্ছে। এইসব শেয়ারের মধ্যে আমি আজকে যেমন কাশিম রাইসেলকে দেখলাম, নাহিকে দেখলাম, তারপর আফতাব অটোকে দেখলাম। এগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রচুর শেয়ারকে আমি তালিকা দেখেছি। তো কেন হচ্ছে এটার ব্যাখ্যা আমি অনেকদিন দিয়েছি আপনাদেরকে, হয়তো আপনারা জেনে থাকবেন। তাহলে এখন আমরা একটু দেখে নিই আমাদের ইন্ডেক্সের আজকের অবস্থানটা। ইন্ডেক্সের পাশাপাশি আপনাদের অনেকগুলো শেয়ার আমি আজকে অ্যানালাইসিস দিব, রেডি করে রেখেছি, সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। আর ইন্ডেক্সের মধ্যে আমার যে ফিবো এক্সটেনশন, সেটা আজকে টার্গেট ফিল আপ করেছে 1.618। 1.6 এর নোট হচ্ছে, এটা হলো ফিবো এক্সটেনশন দিয়ে করা। এখন হচ্ছে অনলি ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে যেটা করেছিলাম সেটার অনুসারে টার্গেট যেখানে ছিল সেটা গতকালকেই ওভারকাম করেছে। আজকে আমি ফিবো রিট্রেসমেন্ট দিয়ে করেছি, সেই রিট্রেসমেন্ট অনুসারে কিন্তু 6157 পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স ছিল, এমনকি সেইটাকে ওভারকাম করে সকালে সেটার ভিতরে কিন্তু প্রাইস অবস্থান করছে। তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা এসে কোথায় দাঁড়ালো? 6157-তে। এটা হচ্ছে আমাদের গাণিতিক হিসেবে। তো মানে ম্যাথমেটিক্যাল টার্ম যদি আমরা মেনটেন করি সেই মেনটেন অনুসারে, এখন আমরা যদি হাতে ড্র করতে যাই, আসলে মানে অতীতে যেগুলা রেকর্ড আকারে পড়েছে সেই রেকর্ডটাকে কিভাবে ওভারকাম করছে সেটা যদি আমাদেরকে দেখতে হবে, তাহলে আমাদেরকে ডিফারেন্ট চার্টে যেতে হবে। তাহলে আমি এখানে বলে রাখি, আমাদের এখন 5800 পর্যন্ত আমাদের হলো এই চার্টটা অনুসারে, এই ফিবোনাচি এক্সটেনশন অনুসারে 5800 পর্যন্ত আমাদের সাপোর্ট জোন, আর 6150 পর্যন্ত হচ্ছে রেজিস্ট্যান্স। এটা একটা বিগ এরিয়া। তো এটা এত বড় বিগ এরিয়াতে আমরা না থেকে আমরা একটু ছোট এরিয়াতে চলে আসছি। যেমন গতকালকে আমি একটা বলেছিলাম, আমার এখানে একটা কাছাকাছি রেজিস্ট্যান্স ছিল, যেটা ছিল 6100-তে, যেটা আমার হাতে ড্র করা 6100 পয়েন্টসে। তো 6100 পয়েন্টসে যে বাধাটা ছিল 100 পয়েন্টসের কাছাকাছি, অবশ্য পুরোটা না। আর এটার পরে আমি একটা বক্স ড্র করেছিলাম, এটা আপনাদেরকে বলেছি। এই বক্সটা এক্স্যাক্টলি এখানে হবে। আমি এটা যখন এতে করেছিলাম মান্থলি চার্টে কিন্তু আমি একটা রেজিস্ট্যান্স আপনাদের গতকালকে ভিডিওতে ইয়েলো কালারে সুন্দর করে আপনাদেরকে দেখিয়েছি, আসলে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সটা কোথায় হবে। মানে 200 পয়েন্টসের কাছাকাছি, 200 অথবা 200 পয়েন্টসের কাছাকাছি, এরকম। পুরোপুরি 200 না, 200 অথবা 200 পয়েন্টসের কাছাকাছি। এই ছিল আমার গতকালকের আপডেট। আমি বলেছিলাম 200 থেকে 300 পয়েন্টস বাড়লেও আমাদের রেজিস্ট্যান্স জোনটাকে টাচ করবে, এমনকি রেজিস্ট্যান্স টাচ করলে মার্কেটে একটা সেল প্রেশার আসবে। সেল প্রেশারটা বলতে আমি যেটা বুঝিয়েছি, প্রফিট টেকিং। আর সেই টাকা দিয়ে আবার বাই হবে, বাই মার্কেট যেহেতু ভালো হবে, এমনকি বাই হলে আমাদের ভলিউমও বাড়বে। তো সেক্ষেত্রে সবকিছুই ঘটেছে, কিন্তু মার্কেট এত বেশি পয়েন্টস পজিটিভ আছে, 91 পয়েন্টস, কিন্তু আমরা ইন্ডেক্স দেখে স্বস্তি পাচ্ছি না, আমাদের শেয়ারগুলোকে দেখেও স্বস্তি পাচ্ছি না। তো ইন্ডেক্সের আজকের যে ক্যান্ডেলটা হয়েছে, এটা হ্যামার ক্যান্ডেলস্টিক, এটা একটা সেলিং ক্লাইম্যাক্স আমরা বলতে পারি। তবে এটা দিয়ে একটা ক্যান্ডেল দিয়ে আমরা সেলিংটাকে নির্ভর করব না। আগামী দিন যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে এটার পাশে, দেন আমরা বলবো যে হ্যাঁ, আমাদের সেল ক্লাইম্যাক্স স্টার্ট হয়েছে। এখনো আমাদের সেলিং এর কোনো কিছু নাই। এটা আজকে ক্যান্ডেলটা হয়েছে, এটা একটা দুর্ঘটনা আমরা বলবো।
তো সেক্ষেত্রে একটু বিবেচনায় এটাকে রাখবেন। এ হচ্ছে এটার একটা ব্যাপার। আর যদি আগামী দিন মার্কেট বাড়তে হয় তাহলে আমাদের 6150-এর উপরে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে পার করে উপরে উঠতে হবে। তো অতটুকু উঠবে কিনা এখন প্রতিদিনই আসলে অবজার্ভ করতে হবে, অগ্রিম কোনো কিছু বলা যাবে না। এই হচ্ছে টোটাল ইন্ডেক্স নিয়ে আলোচনা। আর আপনারা কিছু শেয়ার অ্যানালাইসিস দেখতে চেয়েছিলেন, আমি সেগুলো নিয়ে একটু বলি। একজনে লিখেছিলেন সোনালী আঁশ, সোনালী পেপার, কেন সোনালী আঁশ বাড়ছে না? সোনালী আঁশ বাড়ার মতো এই চার্টটা যদি দেখেন, এটা মান্থলি একটা চার্ট। এটার এর আগে ফ্লোরে লো ছিল, এটা 16-17 সালে। আমি যদি বেশি দূরে না গিয়ে 18-19 সালও দেখি, 18-19 সালে এই শেয়ারটার প্রাইস, অ্যাভারেজ প্রাইস ছিল প্রায় 175 থেকে 200 টাকার কাছাকাছি। তো সেই লম্বা সময়টা জুড়ে আমাদের পুঁজিবাজারে কিন্তু দীর্ঘ পতন হয় বিভিন্ন সময়। 2000 সালে একবার ইয়ের জন্য হলো, করোনার জন্য, এরপরে এখন রিসেন্টলি হলো। তো এত লম্বা পতন আমাদের শেয়ারটাকে আসলে কি কারেকশন করেছে? 380 থেকে এটা প্রায় 277 পর্যন্ত এসেছিল। তো মোটামুটি একটা যৌক্তিক কারেকশন আমি বলতে পারি। তবে শেয়ারটা অনেক উপরে আছে, অনেকগুলো শেয়ার হলো এটার উল্টা ইনভার্টেড চার্ট, এটাকে উল্টাইলে যেরকম দেখা যাবে সেরকম অনেক নিচে। মানে আমি বুঝাতে চাচ্ছি এই শেয়ারটা যেরকম এভাবে উপরে আছে, কিন্তু অন্যান্য শেয়ারগুলো আছে, ধরেন এখানেই হলো 2023 সালে আমাদের ফ্লোর উঠেছে। সেই সময় থেকে ধরেন এই ফ্লোরটা থেকে শেয়ারটা এক্স্যাক্টলি এরকম হয়ে এখানে থাকার কথা, তো এখানে না থেকে সেটা উল্টো উপরের দিকে আছে। তো সেই জায়গাটায় এই শেয়ারটা আসলে এখন এত পয়েন্টস বাড়ছে, এই কারণে এটা বাড়ছে না। এটা হচ্ছে আমার একটা যুক্তি। আর একটা হতে পারে যে এই শেয়ারগুলো আগে বেড়েছে, যে কারণে এখন এই শেয়ারগুলোকে ধরা হচ্ছে না। এটা গতকালকেও বলেছি, আজকেও বললাম কথাটা। এটা হচ্ছে সোনালী আঁশের ক্ষেত্রে। আর সোনালী পেপারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সোনালী পেপার তার হিস্টোরিক্যাল লো টাচ করেছে অলরেডি। হিস্টোরিক্যাল লোর মধ্যে আছে কত, এটা 230 টাকার কাছাকাছি, মানে যেখান থেকে এটা বেড়েছিল সেই জায়গাটা টাচ করেছে। এখনও কিন্তু হিস্টোরিক্যাল লো বলতে যেটা বোঝাচ্ছে এত কাছে না, হিস্টোরিক্যাল লো হচ্ছে এই লম্বা বড় জায়গাটার মধ্যে 200 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। এই জায়গাটার মধ্যে যদি শেয়ারটা এখন যে ক্যান্ডেলগুলো মান্থলি ক্রিয়েট করেছে, সেই মান্থলি ক্যান্ডেল অনুসারে আমি দেখতে পাচ্ছি এটা রিভার্সাল ক্যান্ডেল। কিন্তু এই মাসে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে সেই ক্যান্ডেলটা এখনো রিভার্সাল হতে পারেনি, এখনো মাস অনেক লম্বা সময় বাকি, যে কোনো সময় রিভার্সাল হয়ে যেতে পারে। রিভার্সাল যদি হয়, মাসের ক্যান্ডেলটা যদি শেষ করে পজিটিভ হয়, তখন আমরা এটাকে বলবো যে রিভার্সাল ক্যান্ডেল। তবে এটা একটা যৌক্তিক প্রাইস। আর যদি কোনো কারণে এটা 250-এ ভেঙে যায়, তাহলে কিন্তু এটা একেবারে 200 টাকার কাছাকাছি, 50 টাকা আরো কারেকশন হওয়ার সুযোগ থেকে যায়। তো এই জায়গাগুলো সতর্ক রেখে করবেন। আর যারা ইনভেস্টমেন্টে আছেন, ইনভেস্টমেন্টের রেজাল্টই হচ্ছে এরকম, দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তারপরে এখন আমরা উইকলি যদি চার্ট দেখি, উইকলি চার্ট অনুসারেও এটা ডবল বটমে আছে, আর ডেতে তো অবশ্যই আছে, কারণ দীর্ঘ লম্বা পতনের পরে এই যেখানে ফ্লো ছিল, সে ফ্লো থেকে নিচে এসছে। তো নিচে আসার পরেও সোনালী পেপারটা বাড়ছে না, হয়তো ফান্ডামেন্টাল কোনো উইকনেস আছে, থাকতেও পারে। তো যেটার কারণে এখন 600-700 পয়েন্ট বাড়ার পরেও কিন্তু শেয়ারটা একটা পয়সা বাড়েনি। তো এখন যে সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনকে মেনটেন করে আবার যদি উঠতে পারে ফাইন, আর না উঠতে পারলে আবারও এই ডেঞ্জার জোনে যদি চলে আসে, তাহলে কিন্তু এখানে ঘোরাঘুরি করবে। এর মধ্যে আমরা এটার ফান্ডামেন্টাল ইস্যুসগুলো দেখব। ফান্ডামেন্টাল ইস্যুস যদি ভালো হয় তাহলে এখান থেকে ঘুরে যাবে, নাহলে আমরা বলবো যে হ্যাঁ আর একটু সময় নিবে। এর হচ্ছে সোনালী পেপার। আর এমারল্ড অয়েলের ক্ষেত্রে আমি দেখলাম এমারল্ড অয়েল একবার কোম্পানি হিউজ শেয়ার ফরেন ইনভেস্টর শেয়ার সেল করেছে, ডিরেক্টররা শেয়ার সেল করছে। আর এটা যে পরিমাণ গেমলিং হয়েছিল, সেই গেমলিং এর মোটামুটি গোড়াতে চলে এসছে। তো এটার যৌক্তিক প্রাইস হচ্ছে
এখন 40 টাকা। আমি যদি কোনো কারণে 40 টাকাটা ভাঙে 30 টাকা যদি আসে তাহলে তার হিস্ট্রিটা শেষ হবে, এরপরে সে বাড়ায় স্টার্ট করবে। এটা হচ্ছে লজিক্যাল কথা। আর এখানে আমরা যে মান্থলি ক্যান্ডেলে মান্থলি যে চার্টে মান্থলি 3টা ক্যান্ডেলকে আমরা এই পর্যন্ত এখনো পর্যন্ত যেটা রানিং আছে সেটা সহ যদি ধরি, তিনোটাই কিন্তু রিভার্সাল ক্যান্ডেল হিসেবে এখানে দাঁড়িয়ে গেছে। এই রিভার্সাল ক্যান্ডেল থেকে মার্কেট বাড়া উচিত এটা বলবো। আর যদি কোনো কারণে এটা 40 টাকার নিচে নেমে যায় তাহলে কিন্তু এটা 30 টাকার করে না আসা পর্যন্ত বাড়বে না। এ হচ্ছে আমার অয়েলের হিসাব। আর এটা ছাড়া আরো কিছু শেয়ার আছে, যেমন জেনেক্সেল নিয়ে কথা বলছেন। জেনেক্সেলও কিন্তু আমি বলবো যে অলমোস্ট একই কথা। মান্থলি চার্ট অনুসারে আমরা এটার যে গেমিংটা হয়েছিল সেই গেমটা কিন্তু ফ্লোর থেকে বের হওয়ার পরে, ফ্লোরে থাকতে থাকতেই কিন্তু আমরা সেটার গেম স্টার্ট হতে দেখি, মানে কোভিডের পরে যে ভয়ঙ্কর রকমের গেম হয়, তারপরে এটা পতন হয়, পতন শেষে এখন কিন্তু ফ্লোরের পরে পড়ে কিন্তু এখন আরো একটা যৌক্তিক জায়গায় চলে আসে। তো সেই যৌক্তিক জায়গাটা হচ্ছে হিস্ট্রির লোয়ের একদম কাছাকাছি। তা আমি ধরে নিচ্ছি একটু আগে যে শেয়ারগুলো আলোচনা করলাম সেগুলোর চাইতে এই শেয়ারটা অনেকটা ভালো আছে। অনেকটা ভালো বলতে মানে কারেকশনের যেখানে যা হওয়া উচিত সবটুকু কারেকশন করেই কিন্তু শেয়ারটা বাড়ায় স্টার্ট করেছে। এমনকি মান্থলি ক্যান্ডেলটা এখনো পর্যন্ত খুবই ভালো আছে। তো সো এই ক্ষেত্রে আমি বলবো শেয়ারটাতে যারা ইনভেস্টমেন্টে আছেন তারা এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টটা ধরে রাখবেন 48 টাকা পর্যন্ত। আর এর নিচে যাবে এটা আমি খুব বেশি একটা প্রত্যাশা করছি না আসলে, কারণ অলরেডি সে এর নিচে গিয়েছিল 46 পর্যন্ত গিয়ে এখন 53 টাকা 30 পয়সা আজকে ক্লোজ করেছে। তো সে এই সপ্তাহটা মাত্র আজকে শুরু করেছে, আজকেই এটা পতন হয়েছে। যতটুকু সেই পতন অনুসারে দেখা যায় কতটুকু ঘোরাফেরা করে আবার রিভার্সালে যায়। তো মেজর সাপোর্ট জোন যেটা দেখতে পাচ্ছি 48 টাকা, আর রেসিস্টেন্স গুলো তো ড্র করায় আছেই, দেখলে বোঝা যাচ্ছে। তারপরে আসলে ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে আমি এর আগেও একবার বলেছি, আজকে আবার বলছি, আপনারা মনে হয় ভিডিওগুলো ভালোভাবে শুনেন না। আমি ভিডিওর ভিতরে কমেন্টস যখন চেক করতে যাই তখন প্রায় দেখি আমি ভিতরে সি পার্ল নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনারা বারবার ওখানে আবার কমেন্টে লিখছেন সি পার্ল নিয়ে আলোচনা করার জন্য, সি পার্ল অ্যানালাইসিস দেওয়ার জন্য। তার মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি আপনারা ভিডিও ঠিক মতো দেখেন না। ভিডিওগুলো আসলে ভালো করে দেখবেন, দেখার পরে তারপরে কমেন্ট করবেন। আমার মনে হয় সেটা হলে খুব ভালো হবে। ওএমএক্স এর ক্ষেত্রে একটু যেসব আলোচনাগুলো করলাম সেটা এই মুহূর্তে এটার প্রাইস যেখানে আছে সেটা অনেক উপরে আছে, সেখান থেকে প্রাইস এই কারণে শেয়ারগুলোর দাম বাড়ছে না, এত পয়েন্টস বাড়ার পরও কাজ হচ্ছে না, কারণ সে যতটুকু লোতে এসে বাড়া উচিত সেসব জায়গাগুলোতে এসছে। এখন মেজর রেসিস্ট্যান্স আছে এটা 28 টাকা। এই 28 টাকা যদি পার করতে পারে তাহলে শেয়ারটারও সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এর আগে কিন্তু এটা আপডাউনের মধ্যেই চলবে। তবে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মোটামুটি শেয়ারটা একটা প্যাটার্ন তৈরি করেছে যেটা আমরা কাপ হিসেবে কাউন্ট করতে পারি। তো এই কাপ শুরু করেছে, এরপর হয়তো এখানে একটা হ্যান্ডেল করবে, তারপর বাড়বে, অথবা উপরে গিয়ে কারেকশন করে বাড়তে পারে। অনেকগুলো সম্ভাবনা এটার মধ্যে আছে। কপার টেকের ক্ষেত্রে যদি দেখি, কপার টেকও কিন্তু একই ঘটনা, এই শেয়ারটার মতোই। তো যেসব শেয়ার না, সরি এটা একই ঘটনা না, এইটা হচ্ছে ফ্লোর থেকে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে মোটামুটি আপডাউনের মধ্যে আছে। তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে আমি দেখতে পাচ্ছি এই উত্থানে এগুলো র্যালিতে যেতে পারেনি অধিকাংশ শেয়ার। তো এটাও সেই জায়গার মধ্যে আছে, তবে এখনো ভালো একটা জায়গার মধ্যে অবস্থান করছে আমার মতে। যে প্রতিটা মার্কেট যখন আপ থাকে, আপ ট্রেন্ডে যায়, সেই ট্রেন্ডের সময় কিন্তু কোনো শেয়ারই আসলে অবশিষ্ট থাকে না, ধীরে ধীরে সবগুলো শেয়ারের দাম বাড়ে। তো সেক্ষেত্রে এগুলো অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর যদি ধৈর্য না থাকে তাহলে সেল করে ফেলবেন, এর চাইতে আর বললে কিছু নাই। তো ফুয়াং সিরামিকের কথা বলতে হয়, ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড দুইটাই কিন্তু ফ্লোর থেকে বের হয়ে কিন্তু সবার আগে দৌড় দিয়েছে, এমনকি সবার চাইতে বেশি প্রাইস আছে। এখনো পর্যন্ত এটার ফ্লোর প্রাইস ছিল 17 টাকা, তার চাইতে অনেক বেশিতে এখনো ট্রেড হচ্ছে, যে কারণে এই
যে আমরা প্রায় আজকে পর্যন্ত যে পয়েন্টসগুলো বেড়েছে সেটা অনুসারে প্রায় 1000 পয়েন্টস, 4 দিনে 1000 পয়েন্টস, এটা যে সেই ব্যাপার না। এই 1000 পয়েন্টসের মধ্যে এটা সামান্য একটি ইম্প্যাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই শেয়ারগুলোর ক্ষেত্রে একই ঘটনা, সবগুলোর ক্ষেত্রেই আসলে এখানে সাপোর্ট আছে, 18-19 টাকায় সাপোর্ট জোন আছে। তো 18-19 থেকে একেবারে 17-40 পর্যন্ত, মানে 1 টাকার ভিতরে আপ ডাউনটা আছে। এই জায়গাটার মধ্যে আপ ডাউন করে হয় বাড়তে হবে, অথবা রেসিস্ট্যান্স যেটা রিসেন্টলি টাচ করেছিল 22 টাকা, সেটাকে পার করতে হবে। এই দুইটা যে কোনো একটা ঘটনা না ঘটা পর্যন্ত শেয়ারটা উত্থানে যাবে না। তবে 22 টাকার উপরে না যাওয়া পর্যন্ত উত্থানে যাওয়ার সম্ভাবনা কম। না হলে এখানে এই জায়গাটা যেরকম একটা সাইডে মুভমেন্ট এখানে ছিল, তারপর এখানে ব্রেকআউট করেছে, এখানে অলরেডি পতনের পরে সেই সাইডে মুভমেন্ট স্টার্ট হয়েছে। এখানে ব্রেকআউট করতে হবে ওঠার জন্য, তারপরে বাড়বে। এই হচ্ছে আমাদের হুয়াং সিরামিক আর হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রে বলবো এত বেশি ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার, যে শেয়ারটা কিনে 55-56 টাকায় চলে আসে। 55-56 থেকে 75 টাকা, 20 টাকা গ্যাপ করেছে। রিসেন্টলি বাড়ার পরে যতটুকু পড়েছে এখন ততটুকু আবার তার চাইতে বেশি গ্যাপ করেছে। তো এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স ছিল 80 টাকার মধ্যে, সেই 80 টাকাটা আজকে পার করার পরেও কিন্তু টিকাতে পারেনি। এত ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার তাও টিকলো না। তো টিকে না টিকে এটা পুরো বাজারের ক্ষেত্রে একটা একই রকম ইম্প্যাক্ট আছে এটা। তো সেটার জন্য কোনো ফ্যাক্ট না, যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার 80 টাকার উপরে দাঁড়ালে গেলে কিন্তু এটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যাবে, আমরা এটা প্রত্যাশা করছি। তো এই জায়গাগুলোতে খেয়াল রেখে আপনারা ট্রেড করবেন, আর দেখে শুনে বুঝে করবেন। ধন্যবাদ।